হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা লেসন 3 দ্য পাসিং অফ বাপুর ইউনিট 1টা পড়েছিলাম এর আগের ভিডিওতে। আজকে আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজটাকে কভার করব, চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে বেশি কিছু বলার চেষ্টা করব। তো আশা করছি তোমরা যে আগের ভিডিওটা দেখেছো এবং লেসনটা পড়েছো, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বইয়ের সাথে সাথে। ঠিক আছে, তো চেষ্টা করো। যদি বুঝতে না পারো একবার আর দেখে নিও। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে যে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ করব, পাতা নম্বর 17 তোমরা বার করতে পারো। কোশ্চেন নম্বর 1, 2, 3 যা আছে ইউনিট 2 এর আগে আমরা সব কটাকে কভার করব। ঠিক আছে, তো যদি তোমাদের ইউনিট 1-এ কোনো সমস্যা হয়ে থাকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে অবশ্যই আমাকে জানাবে। আমি সেখান থেকে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকে আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ, পেজ নাম্বার 17, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ক্লাস 10 ব্লিস ইংলিশ। এই যে বইটা দেখুন, এই যে এটা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কম্প্রিহেনশন এক্সারসাইজ। এই যে কম্প্রিহেনশনটা কেন লিখেছে বলো তো? কম্প্রিহেন মানে হচ্ছে বোধ পরীক্ষণ। কম্প্রিহেন করা মানে বুঝতে পারা, তোমার বোধ কতটা হলো, তুমি কতটা বুঝতে পারলে পড়াটাকে। ঠিক আছে, তো একটা জিনিস পড়ার পরে কতটা তুমি বুঝতে পারলে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় বোধ পরীক্ষণ। হ্যাঁ, এবার তোমার বোধের পরীক্ষা হবে, তুমি কতটা বুঝেছো তার এবার পরীক্ষা হবে। হ্যাঁ, তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই লাইনের মানে তো আমি বারবার বলে আসছি, আবার একবার বলে দিই। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, একটা না হলে দুটা, দুটা না হলে তিনটা, তিনটা না হলে 4 নম্বরটা, এরকম। আর চুজ মানে পছন্দ করা, কারেক্ট মানে সঠিক, কমপ্লিট মানে সম্পূর্ণ করার জন্য, ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্স মানে বাক্যগুলি। তো নিচে লেখা বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য একটি করে সঠিক বিকল্প বেছে নাও। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর এ কি বলছে? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, বলেছিলাম একটু আগে ওই আগের ভিডিওটাতে, যে মনে রাখবে, শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। ঠিক আছে, গান্ধীজি কিন্তু বিড়লা হাউসে ছিলেন না, ওকে নিয়ে যাওয়া হয়েছিল। অথার্স হাউস কিন্তু না, কারণ অথার্সকে ফোন করে ডাকা হয়েছিল। আর ফ্যামিলি গ্যাদারিং কিন্তু না, তিনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। রাইট, তাহলে অপশনগুলোকে চিনার একটা টেকনিক বার করতে হবে। যেটা ঠিক সেটা কেন ঠিক হচ্ছে, যেটা ভুল কেন সেটা ভুল হচ্ছে। অবশ্যই তুমি সেগুলোকে যখন চিনার ক্যাটাগরি তৈরি করে নিতে পারবে, কোয়ালিটি ডেভেলপ করতে পারবে, তখন তুমি দেখবে যে তোমার নম্বরটা অটোমেটিক কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, বাড়তে লেগেছে। তো যাই হোক, তাহলে এই প্রেয়ার মিটিংটা হচ্ছে আনসার। নেক্সট, দ্য অথার কেম টু নো। অথার মানে হচ্ছে লেখক বা লেখিকা, এখানে যেহেতু নয়নতারা সেখানে আছেন। কেম টু নো মানে জানো তো, কেম টু মানে কোনো ঘটনা জানতে পারা, যেটা তিনি অজানা ছিলেন সেই ঘটনাটা তার কাছে ধীরে ধীরে তিনি কোনো মাধ্যম দিয়ে জানতে পারলেন। কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, তিনি গান্ধীজির যে মৃত্যু তার ব্যাপারে জানতে পেরেছিলেন কীভাবে? গান্ধীজির মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিলেন তিনি লেটার, চিঠির মাধ্যমে, না পাবলিক ব্রডকাস্ট মানে সম্প্রচারের মাধ্যমে, না টেলিগ্রাম, না টেলিফোন কলের মাধ্যমে। এই টেলিগ্রামগুলো কী হলো জানো তো? এখন যেমন আমরা মেসেজ লিখি, তো আগে একটা চিঠি লেখার ব্যাপার ছিল। তো চিঠিও যে লিখতো, তো খুব 2টা 4টা 10টা 12টা ওয়ার্ডের মধ্যে লিখে দিত কিন্তু। যেমন তোমাদের এখন মনে করো যে রাইটিং আছে, রিপোর্টিং আছে, প্রসেস আছে, নোটিশ আছে, তেমনি আমাদের পুরাতন সিলেবাসে থাকতো হচ্ছে টেলিগ্রাম। তখন টেলিগ্রাম লিখতে হতো। মনে করো যে পা ভেঙে গেছে, তাহলে লেগ ব্রোকেন, বাস, আর বেশি কিছু লেখা যাবে না। মানি নিডেড, লেগ ব্রোকেন, মানি নিডেড, বাস, একটা টেলিগ্রাম লেখা কিন্তু হয়ে গেল। এইভাবে 8টা 10টা 6টা 7টা শব্দের মধ্যে কিন্তু টেলিগ্রাম লেখা হয়ে যেত। হ্যাঁ, তো যাই হোক, নাম্বার 3 হচ্ছে কি? হুইচ ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ when one is faced with the shock of a loved one's death। যখন একজন প্রিয় মানুষের মৃত্যুর মুখোমুখি ওয়ান, সে কীরকম করে? লাভস মানে হাসে, ক্ল্যাপস মানে হাততালি মারে, সাউটস মানে চিৎকার করে, আর হুইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তো অবশ্যই কেউ হাসে না, কেউ তালিও বাজায় না, কেউ আবার চিৎকারও করে না, চেঁচামেচি। সাউট মানে কিন্তু হই হুল্লোড় করা, একদম বাচ্চাগুলো যেমন করে, ছোটো ছোটো বাচ্চা যেমন স্কুলে, তোমরা যেমন ক্লাস 5-এ পড়তে, আর স্কুল ছুটি হলে টিফিনের ঘন্টা বলে সেই চিৎকার চেঁচামেচি, ছুটির ঘন্টা পড়লে সেই চেঁচামেচি বলে সাউট। আর হুইম্পার্স মানে কি? যখন মনে কষ্ট হয়, ঘরের এক কোণে যেমন বসে বসে কাঁদো, সেটাকে বলা হয় হুইম্পার্স। ঠিক আছে, দেখো এবার হচ্ছে 2 নম্বর, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ফিল ইন মানে পরিপূর্ণ করো, দ্য চার্ট মানে তালিকাটি, উইথ মানে দিয়ে বা নিয়ে বা সহকারে বা সহিত, ইনফরমেশন তথ্য, দ্য ফ্রম মানে থেকে, দ্য টেক্সট মানে বই। তাহলে বই থেকে তথ্য নিয়ে বা বই থেকে তথ্যের সহিত বা বই থেকে তথ্য সহকারে নিম্নলিখিত চার্টটা পূরণ করতে হবে। দেখো কি বলছে? ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শর্টেড। ডেট মানে তারিখটা, অন হুইচ মানে যে তারিখে গান্ধীজি ওয়াজ মানে গান্ধীজিকে ওয়াজ শট মানে গুলি করা হয়েছিল, এবং গুলি করে ডেট মানে মেরে ফেলে দেওয়া হয়েছিল। বলো ডেটটা তোমরা এবার, এই ডেটটা তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, ভুল হলে আমি বলে দেবো।
প্লেস ওয়ার গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছে? অবভিয়াসলি অ্যাট বিড়লা হাউস, অ্যাট বিড়লা হাউস, বিড়লা হাউস কেউ লিখবে না কিন্তু, কি লিখবে? অ্যাট বিড়লা হাউস, ঠিক। ইনফরমেশন, একটা কথা মাথায় রাখবে, নাউনের সাথে প্রিপোজিশন যুক্ত করে তাহলে কিন্তু অ্যাডভার্ব হবে। আর বিড়লা হাউস কিন্তু একটা, যখন বলছে কোথায়, জায়গা, জায়গাটা কি? জায়গাটা বিড়লা হাউস না বিড়লা হাউসে? অবশ্যই বিড়লা হাউসে, ঠিক আছে। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট দ্যাট দেয়ার বাপু ইজ, দ্যাট বাপু ওয়াজ নো মোর। কি বলেছিল? ইনফরমেশনটা কি দিয়েছিল? ইনফরমেশনটা ছিল যে বাপু ওয়াজ নো মোর, নো মোর, বুঝতে পারলাম? ওকে, দেখো এবার আসছে নাম্বার 3, শেষ হয়ে যাবে আশা করছি খুব আজকে, খুব সহজেই কম। তো এই যে এর আগে ভিডিওটা 2-3 মিনিট বেশি হয়েছিল, তো এখানে তোমাদেরকে একদম 10 প্রায় 8 মিনিট মতো, 8-6 মিনিট মতো সুস্থ মানে স্বাভাবিক করে দেবো, হ্যাঁ, সহজ করে দেবো। স্টেট whether the following statements are true or false, provides sentences, phrases, words in support of your answer. আমি তোমাদেরকে ট্রু ফলসের ব্যাপারটা বুঝিয়ে বলেছি, আরেকবার বলে দিচ্ছি যে ট্রু ফলস যখন লিখবে অবশ্যই নোটিস করবে যে ওখানে ট্রু লিখতে বলা আছে না টি লিখতে বলা আছে। যদি টি লিখতে বলা থাকে তো টি লিখবে, আর ট্রু লিখতে বলা হতে গেলে ট্রু কথাটা কিন্তু বানান করে লিখবে, ঠিক আছে। এবার ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে গিয়ে যে 2 লাইন 3 লাইন বা পুরো সেন্টেন্স লাগবে এমনটা ব্যাপার নয়, সেন্টেন্সও লাগতে পারে, আবার ফ্রেজও লাগতে পারে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ভার্ব, যেমন ডেট অন হুইচ গান্ধীজি, এটা হচ্ছে একটা ফ্রেজ। প্লেস ওয়ার গান্ধীজি, এটা হচ্ছে একটা প্লেস, হ্যাঁ। তো অবশ্যই পরে দ্য ব্রডকাস্ট, এটা হচ্ছে একটা বাই দ্য ব্রডকাস্ট, এটা হচ্ছে একটা কিন্তু ফ্রেজ, হ্যাঁ। আর ওয়ার্ডস মানে হচ্ছে কিছু কিছু শব্দ ইন সাপোর্ট অফ ইউর আনসার, মানে তুমি যে আনসারটা দিচ্ছ সেটা ঠিক কিনা ভুল কিনা। তুমি যখন কোনো আনসারকে ফলস বলবে তো সেই আনসারটা ফলস কেন, তুমি যখন কোনো আনসারকে ঠিক বলবে সেই আনসারটা ঠিক কেন, এই জন্য তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়, ঠিক আছে। দেখো, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, বলেছিলাম মনে রাখবা, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। অবভিয়াসলি বাক্যটা ট্রু না ফলস? বাক্যটা কিন্তু ফলস। এবার এখানে লিখতে কি হবে? এফ লিখবো না FALSE লিখবো, FALSE, ফলস। এবার দেখো কি বলেছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, বাস এখান থেকে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য হোম অন দ্য ইভিনিং, অ্যাট হোম অন দ্য ইভিনিং। আর বেশি কিছু লেখার দরকার নেই, শুধু বলেছে যে টেলিফোন করা কখন করেছিল, ঠিক আছে। তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য ইভিনিং, বাস এটা, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, ইয়েস, এটা ট্রু। তাহলে কোথায় লিখতে হবে? দেখো এখানে আছে 17 পাতার সেকেন্ড লাইন, দেখো, দে জসল্ড ইন ওয়ান অ্যানাদার অ্যান্ড স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, এখানে পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। কি হলো আনসারটা? এখানে যে ট্রু ফলস আছে, বি নম্বরের আনসারটা এটা হলো যে দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তাহলে অবশ্যই মানুষগুলো কিন্তু বাড়ি ভেঙে ঢোকার চেষ্টাও করেছিল। দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল, দ্য নিউজ মানে খবরটি অফ গান্ধীজি's ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর, ডিড নট শক দ্য পিপল, মানুষকে কিন্তু ভয় দেখিয়েছিল না, আতঙ্কিত করেছিল না। এটা কেমন কথা? অবশ্যই আতঙ্কিত দেখিয়েছিল, খুব আতঙ্কিত দেখিয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে এখানে, এটা কোথায় আছে? দ্য পিপুল ওয়ার টু স্টান্ড, এটা তো না, শকড, শকড দ্য পিপুল, এখানে কোথায় আছে? শক, স্যাড গ্রুপস অফ মেন, দেখো তো খুঁজে পাচ্ছ? একটু খোঁজো। আনন্যাচারাল সাইলেন্স, উই আর শকড, ওমেন ইজ ফেসড, ইয়েস, এই যে দেখো, when one is faced with the shock of a loved one's death, দেখো তোমরা হয়তো আমার আগে অনেকেই খুঁজে পেয়ে গেছো, হ্যাঁ। তো ভালো, অবশ্যই শিক্ষক থেকে মানে মিস্ত্রির থেকে, গুরুর থেকে শিষ্য, শিক্ষকের থেকে ছাত্র, মিস্ত্রির থেকে লেবার, যতদিন এগোতে না পারবে ততদিন কিন্তু তাদের শ্রম সার্থক হয় না। তো তোমরা যদি আমার আগে খুঁজে পেয়ে থাকো, ভেরি গুড, থ্যাংক ইউ, ঠিক আছে। তো কি হচ্ছে, when one is faced with a shock of a loved one's death, when one is faced with the shock of a loved one's death, one whimpers, তাহলে অবশ্যই এটা কিন্তু এটা দিলেও পারা যায়, ঠিক আছে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এটাও কিন্তু পারা যায়, ঠিক আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটাই হচ্ছে, তা লিখতে পারো স্টিল শকিং অ্যান্ড আনবিলিভিং, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ডিসকাশন, কথা বুঝতে পারলাম। তো লেসন 1, লেসন 2, লেসন 3 এর ইউনিট 1 আমরা কভার করলাম। এর পরের দিন মানে আগামীকালকে আমি লেসন 2টা কভার করব, তারপরে লেসন 3 কভার করব। এবার আমাদের মোটামুটি আগামী 2 দিনে আমাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো চেষ্টা করো, এই যে 15 মিনিট পার ডে আমি তোমাদেরকে বলেছি, প্রত্যেককে আমি বলি যে ইংরেজি পড়তে গেলে বেশি সময় না, কি করতে হবে, শুধু পার ডে 15 মিনিট পড়তে হবে পরীক্ষা পর্যন্ত। ইংরেজিতে তুমি যদি 95-এর কম পেয়ে যাও তাহলে তখন তুমি আমাকে বলো, কথা বুঝতে পারলাম। তো কী করতে হবে, এইভাবে পাতা শুধু
কি আছে দেখে নাও। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইন দ্য ইভিনিং 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been sought on his way to his prayer meeting. I was numb with a shock as I got into the car. এইভাবে জাস্ট রিডিং পড়ে তুমি চলে যাবে, তোমার এই 15 মিনিট কিন্তু যথেষ্ট হবে। কথা বুঝতে পারলাম তো? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো ভালো করে মন দিয়ে, আর অবশ্যই তোমার বন্ধুদের বলো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, যাতে করে তারা উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।